আজকের এই ডিপ ডাইভে মানে আমাদের আলোচনার টেবিলে ব্যক্তিগত অর্থায়ন বা পার্সোনাল ফাইন্যান্সের জগতের অত্যন্ত আলোচিত একটা সোর্স রয়েছে। রবার্ট কিওসাকির বিখ্যাত সেই রিচ ড্যাড পুয়ার ড্যাড অডিও বুক। হ্যাঁ, অত্যন্ত যুগান্তকারী একটা বিষয় এটা। একদম। তো আমাদের আজকের মিশনটা হলো এই বইয়ের মূল দর্শনগুলোকে শুধু ওপর থেকে না দেখে এর ভেতরের মেকানিজমগুলো খুব গভীরভাবে বোঝা। মানে কিভাবে সাধারণ মানুষ ওই ইঁদুর দৌড় বা র্যাট রেস থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক। এবং আর্থিক স্বাধীনতার একটা বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই। তো এই বইটার মূল থিমের কথা উঠলেই আ আমার মাথায় ১ম এ একটা রূপকের কথা আসে। ধরুন, কাউকে অত্যন্ত নিখুঁত একটা ম্যাপ বা মানচিত্র হাতে ধরিয়ে দিয়ে বলা হলো, এই মানচিত্র অনুযায়ী চললেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো যাবে। আচ্ছা। যেখানে ধরুন অফুরন্ত শান্তি আর অর্থনৈতিক নিরাপত্তা আছে। কিন্তু আম বছরের পর বছর সেই নির্দিষ্ট পথ ধরে হাঁটার পর মানে ক্লান্ত হয়ে যখন সে গন্তব্যে পৌঁছালো, তখন দেখল সেখানে কোনো মরুদ্যান নেই। বরং এক ধ্রুব প্রান্তর, তাই না? একদম ধূ প্রান্তর। আমাদের প্রথাগত জীবনের যে বহুল প্রচলিত ছক মানে খুব ভালো রেজাল্ট করো, একটা নিরাপদ চাকরি জোগাড় করো আর তাহলেই জীবন সেট। এই ছকটাও কি অনেকটা ওই ভুল মানচিত্রের মতোই নয়? দারুণ একটা পয়েন্ট ধরেছেন। আসলে উম ওই মানচিত্রটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হয়েছিল। যেটা হয়তো শিল্প বিপ্লবের যুগে বা ইন্ডাস্ট্রিয়াল যুগে খুব ভালো কাজ করত। ও আচ্ছা, মানে পুরনো দিনের জন্য। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে এসে সেই পুরনো মানচিত্র দিয়ে নতুন পৃথিবীর রাস্তা খোঁজাটাই সম্ভবত সবচেয়ে বড় ভুল। আজকের সোর্সে যে দুজন বাবার কথা বলা হয়েছে, তাদের মূল পার্থক্যটা কিন্তু জন্মগত ছিল না। বা ধরুন অ্যাকাউন্টে কত টাকা আছে সেখানেও ছিল না, তাই তো? ঠিক, ঠিক ধরেছেন। মূল পার্থক্যটা হলো তারা ঠিক কোন মানচিত্রটা ব্যবহার করছেন। লেখকের নিজের বাবা, যাকে পুয়ার ড্যাড বা দরিদ্র বাবা বলা হচ্ছে, তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও সারা জীবন অভাবের মধ্যে ছিলেন। কারণ তিনি ওই পুরনো মানচিত্রটাই অন্ধের মতো অনুসরণ করেছিলেন। একদম। অন্যদিকে তার বন্ধুর বাবা, যিনি রিচ ড্যাড বা ধনী বাবা, তার প্রথাগত শিক্ষায় হয়তো বড় কোনো ডিগ্রি ছিল না। কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন একটা লেন্স দিয়ে পৃথিবীকে দেখেছিলেন। মানে তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু হাড়ভাঙা পরিশ্রম দিয়েই সম্পদ তৈরি হয় না। ঠিক তাই। বরং সম্পদ তৈরি হয় অর্থনীতির সিস্টেম বোঝার মাধ্যমে। আর এই সিস্টেম না বোঝার সবচেয়ে বড় যে লক্ষণটা এই বইতে বলা হয়েছে সেটা হলো র্যাট রেস বা ইঁদুর দৌড়। এই ধারণাটা আমার কাছে অনেকটা ট্রেডমিলের ওপর দৌড়ানোর মতো মনে হয়। ট্রেডমিল মানে একই জায়গায় দৌড়ানো। হ্যাঁ, হ্যাঁ। ধরুন একটা মানুষ ট্রেডমিলে সর্বোচ্চ শক্তিতে দৌড়াচ্ছে, প্রচুর ঘাম ঝরাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু সে সামনে এক পাও এগোতে পারছে না। সে যেখানে ছিল ঠিক সেখানেই রয়ে গেছে। একদম তাই। কিন্তু এখানে আমার একটা খুব বড় কৌতূহল আছে। মানে সমাজে যারা অত্যন্ত বুদ্ধিমান বলে পরিচিত, যারা বড় বড় কর্পোরেট চাকরি করছেন, তারাও কেন এই ট্রেডমিলে আটকে পড়েন? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। মানে আয় বাড়ার সাথে সাথে তো তাদের এই দৌড় থেকে বেরিয়ে আসার কথা, কিন্তু উল্টো তারা যেন আরও বেশি করেই চক্রে আটকে যান। এর পেছনে লজিকটা কি আসলে? লজিকটা বুঝতে হলে আহ, আমাদের একটা মনস্তাত্ত্বিক ফাঁদ নিয়ে কথা বলতে হবে। আয় বাড়লে মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হল জীবনযাত্রার মান বা লাইফস্টাইল আপগ্রেড করা। ও, যেটাকে লাইফস্টাইল ক্রিপ বলে। ঠিক তাই। অর্থনীতিতে যাকে বলা হয় লাইফস্টাইল ক্রিপ। মানে যখনই বেতন বাড়ে, সাধারণ মানুষ ভাবে এখন তো একটা বড় গাড়ি কেনা যেতে পারে। বা এখন একটা বড় অ্যাপার্টমেন্টের মর্টগেজ নেওয়া যায়। হ্যাঁ, আর তারা যে এই দামি জিনিসগুলো কিনছে, সেগুলোকে তারা ভাবে সম্পদ বা অ্যাসেট। কিন্তু বাস্তবে এগুলো হলো দায় বা লায়াবিলিটি। দাঁড়ান দাঁড়ান, তার মানে নতুন গাড়ি কেনাটা সম্পদ নয়? একেবারেই নয়। কারণ একটা নতুন গাড়ি কেনা মাত্রই তার ভ্যালু বা বাজার দর কমে যায়, এবং প্রতি মাসে সেটা জ্বালানি বা মেইনটেন্যান্সের জন্য পকেট থেকে টাকা বের করে নেয়। বুঝতে পারছি। আর বড় বাড়ি মানেই বড় মর্টগেজ এবং বেশি ট্যাক্স। একদম। অর্থাৎ আয় যত বাড়ছে, তাদের খরচের খাত এবং ঋণের পরিমাণও ঠিক সেই একই জ্যামিতিক হারে বাড়ছে। ফলে মাসের শেষে তাদের ব্যালেন্স শিট সেই শূন্যতেই আটকে থাকছে। হ্যাঁ, এবং ওই ট্রেডমিলে দৌড়ানোর স্পিডটা শুধু বাড়ছে, গন্তব্য কিন্তু বদলাচ্ছে না। তার মানে বিষয়টা হলো তারা এমন একটা ইকোসিস্টেমে ঝুঁকে যাচ্ছেন যেখানে বেশি টাকা আয় করাটাই তাদের আরও বড় ঋণের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক বলেছেন। এই জন্যই হয়তো অনেক মেধাবী মানুষও হঠাৎ করে চাকরি ছাড়ার ঝুঁকি নিতে পারেন না। কারণ তাদের ঘাড়ের ওপর একটা বড় ইএমআই বা মর্টগেজের বোঝা থাকে। একদম। কিন্তু ঠিক এই পয়েন্ট থেকেই আরেকটা বড় প্রশ্ন সামনে চলে আসে।
উম, যদি র্যাট রেসের এই মেকানিজমটা এতই পরিষ্কার হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা নিয়ে কখনো কোনো কথা বলা হয় না কেন? এটা আসলে অনেক গভীরে প্রথিত একটা সমস্যা। মানে একজন মানুষ জীবনের সবচেয়ে মূল্যবান ১৫ থেকে ২০ বছর স্কুলে কাটায়। সেখানে ক্যালকুলাস, থার্মোডাইনামিক্স থেকে শুরু করে পৃথিবীর ইতিহাস সবকিছু শেখানো হয়। হ্যাঁ, অনেক কিছুই শেখানো হয়। কিন্তু যে টাকা ছাড়া একদিনও চলা সম্ভব নয়, আম, সেই টাকা কিভাবে কাজ করে তা নিয়ে তো কোনো সিলেবাস নেই। এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার? না, এটা মোটেও কাকতালীয় নয়। আমরা যদি একটু পিছন ফিরে ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে আধুনিক শিক্ষা ব্যবস্থার মডেলটা তৈরি হয়েছিল মূলত ফ্যাক্টরি বা কারখানার জন্য। কারখানার জন্য, মানে দক্ষ কর্মচারী তৈরির উদ্দেশ্যে? একদম। এমন অনুগত কর্মচারী তৈরি করা যারা নিয়ম মেনে কাজ করবে, বেশি প্রশ্ন করবে না এবং একটা নির্দিষ্ট বেতনের বিনিময়ে নিজেদের সময় বিক্রি করবে। ও আচ্ছা, তার মানে এই সিস্টেমে আর্থিক সাক্ষরতা বা ফিন্যান্সিয়াল লিটারেসি শেখানোর কোনো প্রয়োজনই ছিল না। ঠিক তাই। কারণ সিস্টেম চায় মানুষ ব্যাংকের জন্য কাজ করুক। বইতে একটা চমৎকার কথা আছে, ইউ ওয়ার্ক ফর দ্য ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, দেখেছি কথাটা। প্রথাগত শিক্ষা মূলত মানুষকে অসাধারণ কর্মচারী হতে শেখায়, অন্যের তৈরি করা সিস্টেমে কাজ করে টিকে থাকতে শেখায়। কিন্তু কখনোই নিজের সিস্টেম তৈরি করার শিক্ষা দেয় না। একদম ঠিক। এই ব্যাংকের জন্য কাজ করা বিষয়টা আহ, আরেকটু গভীরে গিয়ে বোঝা দরকার। কারণ আমরা তো সাধারণত ভাবি আমরা কোম্পানির জন্য বা মালিকের জন্য কাজ করছি। এখানে ব্যাংক কিভাবে সরাসরি লাভবান হচ্ছে? বিষয়টা একটা চেইন রিয়াকশনের মতো। ধরুন, যখন কেউ একটা নিরাপদ চাকরির পেছনে ছোটে এবং মাসের শেষে বেতন পায়, তখন প্রথম ভাগটা কে নেয়? প্রথম ভাগটা তো সরকার নিয়ে যায় ট্যাক্স হিসেবে। একদম। এরপর যে টাকাটা বাঁচে সেটা দিয়ে মানুষ ক্রেডিট কার্ডের বিল, গাড়ির লোন বা বাড়ির মর্টগেজ শোধ করে। যেগুলো সুদ সহ সরাসরি ওই ব্যাংকের কাছেই যায়। ঠিক তাই। অনেকেই ভাবেন যে বাড়িতে তারা থাকছেন সেটা তাদের সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, এটা তো খুব কমন একটা ধারণা। কিন্তু যে বাড়ির জন্য ৩০ বছর ধরে ব্যাংকে সুদ দিতে হচ্ছে, সেটা আসলে ওই ব্যক্তির সম্পদ নয়, সেটা হলো ব্যাংকের সম্পদ। ওহ, দারুণ একটা পয়েন্ট। মানে একজন মানুষের সারা মাসের হাড় ভাঙা খাটুনির সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে সরকার এবং ব্যাংক। ঠিক বলেছেন। আর্থিক সাক্ষরতা মানে কিন্তু শুধু সঞ্চয় করা বা পয়সা জমানো নয়। তাহলে আর্থিক সাক্ষরতা মানে হলো এই পুরো অদৃশ্য সাপ্লাই চেইনটা বুঝতে পারা। অর্থাৎ অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে যে সূক্ষ্ম কিন্তু মারাত্মক পার্থক্য আছে সেটা ধরতে পারা। একদম। বইয়ের ভাষায় যদি বলি, অ্যাসেট হলো সেই জিনিস যা পকেটে টাকা এনে দেয়, আর লায়াবিলিটি হলো সেই জিনিস যা প্রতিনিয়ত পকেট থেকে টাকা বের করে নেয়। একদম সোজা হিসাব। এই জায়গাটাতে তো বইয়ের প্রথম এবং ষষ্ঠ লেসন খুব দারুণভাবে মিলে যায়, তাই না? দরিদ্র ও মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, কিন্তু ধনীরা টাকার জন্য কাজ করে না। হ্যাঁ, তারা শেখার জন্য কাজ করে এবং টাকাকে নিজেদের কর্মচারীদের পরিণত করে। কিন্তু দাঁড়ান দাঁড়ান, এখানে আমার একটা পাল্টা যুক্তি আছে। বলুন। মানে তাত্ত্বিকভাবে কথাগুলো শুনতে তো খুব চমৎকার লাগে, কিন্তু বাস্তবে তো মাসের শেষে বিল পরিশোধ করতে হয়, বাজার সদাই আছে, চিকিৎসা আছে। হ্যাঁ, সে তো বটেই। তো যে সাধারণ মানুষের কাঁধে পরিবারের দায়িত্ব, সে তো কাল সকালে উঠেই বলতে পারে না যে আমি আজ থেকে আর টাকার জন্য কাজ করব না। তাহলে এই দর্শনের বাস্তব প্রয়োগটা আসলে কিভাবে সম্ভব? এই কনফিউশনটা তৈরি হয় কারণ আমরা আয় বলতে শুধু সিম্পল ইনকাম বা সক্রিয় আয়কেই বুঝি। আচ্ছা। টাকার জন্য কাজ না করা মানে এই নয় যে আগামীকালই চাকরি ছেড়ে দিয়ে বিল দেওয়া বন্ধ করে দিতে হবে। তাহলে এর মানে কি? এর প্রকৃত অর্থ হল উপার্জনের ফোকাসটা শিফট করা। একজন সাধারণ মানুষ ভাবে বেশি টাকা কামাতে হলে তাকে আরও বেশি সময় কাজ করতে হবে বা ওভারটাইম করতে হবে। হ্যাঁ, এটাই তো সবাই ভাবে। কিন্তু মানুষের কাছে তো দিনে ২৪ ঘন্টার বেশি সময় নেই। তাই নিজের সময় বিক্রি করে আয় করার একটা লিমিট আছে। ধনীরা এই কাজটা করে না। তারা তাহলে কি করে? তারা তাদের প্রাথমিক আয়ের একটা অংশ দিয়ে এমন সব সিস্টেম বা সম্পদ তৈরি করে, যেমন ধরুন বিনিয়োগ বা রিয়েল এস্টেট, যেটা তাদের উপস্থিতি ছাড়াই তাদের জন্য টাকা জেনারেট করতে পারে। ও, তার মানে তারা মূলত নিজেদের আয় দিয়ে এমন কিছু যন্ত্র কেনে যেগুলো তাদের হয়ে কাজ করবে। একদম ঠিক। মানে বিল পরিশোধের জন্য যে চাকরিটা করা হচ্ছে সেটাকে চিরস্থায়ী গন্তব্য না ভেবে
একটা সাময়িক সিঁড়ি হিসাবে দেখতে হবে। চমৎকার বলেছেন। মূল লক্ষ্য হলো এই সিঁড়ি বেয়ে এমন একটা স্টেজে পৌঁছনো যেখানে ওই প্যাসিভ ইনকাম বা সম্পদ থেকে আসা আয় দিয়ে দৈনন্দিন খরচগুলো মেটানো যায়। এই কনসেপ্টটা বোঝাতে আমি একটা উপমা ব্যবহার করতে খুব পছন্দ করি। শুনুন, বলা যাক উপমাটা। ধরুন কারো ফলের শখ, সে অন্যের বাগান থেকে প্রতিদিন টাকা দিয়ে ফল কিনে খায়। যতদিন টাকা আছে সে ফল পাচ্ছে, যেদিন টাকা শেষ সেদিন ফলও শেষ। মানে এটা হলো বেতনের উপর নির্ভর করা। ঠিক, কিন্তু নিজের ব্যবসার দিকে নজর দেওয়া বা অ্যাসেট বিল্ডিং হলো অন্যের বাগান থেকে ফল না কিনে নিজের বাড়ির উঠোনে একটা ফলের গাছ লাগানো। দারুণ উপমা। হ্যাঁ, প্রথম কয়েক বছর গাছটিকে পানি দিতে হবে, সার দিতে হবে, হয়তো কোনো ফলই পাওয়া যাবে না, কিন্তু একবার গাছ বড় হলে সেটা নিজে থেকে ছায়া ও ফল দেবে। একদম তাই। বইয়ের তৃতীয় লেসন, মাইন্ডিং ইয়োর ওন বিজনেস, তো ঠিক এই কথাই বলে। উপমাটা অত্যন্ত প্রাসঙ্গিক। থ্যাঙ্কস। তবে এই উপমাটাকে যদি আরেকটু সম্প্রসারিত করি, তাহলে শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের মেকানিজমটাও বুঝতে হবে। মানে ফলের গাছ থেকে যে প্রথম ফলগুলো পাওয়া গেল, সেগুলো সব খেয়ে না ফেলে যদি সেগুলোর বীজ থেকে আরও নতুন গাছ লাগানো যায়, ও আচ্ছা, বা কলম করে নতুন চারা তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে একসময় সেটা একটা বিশাল বাগানে পরিণত হবে। ফাইন্যান্সের ভাষায় একে বলা হয় ডিভিডেন্ড রিইনভেস্ট করা বা কম্পাউন্ডিং। বুঝতে পেরেছি। মানে নিজের ব্যবসার দিকে নজর দেওয়া মানে রাতারাতি চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া নয়। একেবারেই নয়। এর মানে হল নিজের পেশার পাশাপাশি নিজের অ্যাসেট কলম বা সম্পদের দিকে মনোযোগ দেওয়া। আর এখানেই তো বইয়ের চতুর্থ লেসনের প্রসঙ্গ চলে আসে, ট্যাক্স এবং কর্পোরেশনের ক্ষমতা। ঠিক ধরেছেন। মধ্যবিত্তরা আর্থিকভাবে সংগ্রাম করে, কারণ তারা এই কর্পোরেট কাঠামোর সুবিধাগুলো বোঝে না। ইন্টারেস্টিং। মানে সাধারণত কর্পোরেশন শব্দটা শুনলেই আমাদের চোখে ভাসে বিশাল বড় কোনো গ্লাস টাওয়ার, শত শত কর্মচারী আর গম্ভীর বোর্ড মিটিং। হ্যাঁ, হলিউডের মুভিগুলোতে যেমন দেখায় আর কি। একদম। কিন্তু এই বইয়ের আলোচনায় খুব স্পষ্ট করে বোঝানো হয়েছে যে কর্পোরেশন আসলে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনি খাম ছাড়া আর কিছুই নয়। ঠিক। তো ধনীরা কিভাবে অত্যন্ত সচেতনভাবে এই আইনি খামটাকে ব্যবহার করে নিজেদের সম্পদ রক্ষা করে এবং ট্যাক্সের সুবিধা নেয়, এর পেছনের মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে। এই মেকানিজমটা শুনলে অবাক হতে হয়, কারণ এটি অত্যন্ত শক্তিশালী এবং পুরোপুরি আইনি। আচ্ছা। ধরুন, একজন সাধারণ চাকরিজীবী যখন বেতন পান, তখন তার সমীকরণটা কেমন হয়? সমীকরণটা হলো প্রথমে আয় করো, এরপর সেই আয়ের ওপর একটা বড় অঙ্কের ট্যাক্স বা কর সরকারকে দাও। হ্যাঁ, ট্যাক্স তো কাটবেই। এবং ট্যাক্স দেওয়ার পর যে সামান্য টাকা অবশিষ্ট থাকে, তা দিয়ে জীবনযাপন বা খরচ করো। মানে আর্ন, ট্যাক্স, তারপর স্পেন্ড। ঠিক, কিন্তু একজন ধনী ব্যক্তি যিনি কর্পোরেশনের মাধ্যমে কাজ করেন, তার সমীকরণটা সম্পূর্ণ উল্টো। উল্টো? মানে কিভাবে? তার কর্পোরেশন প্রথমে আয় করে, এরপর সেই আয় থেকে তার যাবতীয় ব্যবসায়িক ও আইনি খরচ মেটায়। আচ্ছা, মানে আগে খরচ করে। হ্যাঁ, সব খরচ বাদ দেওয়ার পর যে উদ্বৃত্ত বা প্রফিট থাকে, শুধুমাত্র সেটার উপর ট্যাক্স দিতে হয়। ও বাহ! তার মানে সাধারণ মানুষ ট্যাক্স দেওয়ার পর খরচ করার সুযোগ পায়, আর ধনীরা তাদের কর্পোরেট কাঠামোর ভেতর দিয়ে আগে খরচ করে, তারপর অবশিষ্ট টাকার উপর ট্যাক্স দেয়। একদম তাই। খেলার নিয়মগুলো সবার জন্য এক নয়। অথবা বলা যায় ধনীরা খেলার নিয়মগুলো অনেক ভালোভাবে জানে। হ্যাঁ, সেটাও বলা যায়। এই যে আইনি কাঠামোর ভেতরকার সুবিধাটা, এটাই তো তাদের সম্পদ জ্যামিতিক হারে বাড়াতে সাহায্য করে। ঠিক তাই। কিন্তু এখন তো একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। যদি কর্পোরেশন তৈরির এই মেকানিজমগুলো জানাই থাকে, এই নিয়মগুলো তো আর গোপন কিছু নয়, এগুলো তো ওপেন সিক্রেট। হ্যাঁ, সবই তো বইতে লেখাই আছে। তবে সবাই কেন এই পথে হাঁটে না? শুধু কৌশল জানাই কি যথেষ্ট? বইয়ের লেসন 5-এ বলা হয়েছে দ্য রিচ ইনভেন্ট মানি, অর্থাৎ ধনীরা টাকা আবিষ্কার করে। হুম। এই যে নির্ভীকভাবে সুযোগ তৈরি করার কথা বলা হলো, সাধারণ মানুষ কেন এই পদক্ষেপগুলো নিতে পারে না? এটি একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কারণ এখানে মূল বাধাটা বাইরের পৃথিবীতে নয়। মানে স্টক মার্কেটে বা রিয়েল এস্টেটে নয়। না, না, বাধাটা হলো মানুষের নিজের মনের ভেতরে। মনের ভেতর। হ্যাঁ, এই মনস্তাত্ত্বিক বাধা বা সাইকোলজিক্যাল ব্যারিয়ারগুলোই মানুষকে আটকে রাখে। আমরা ছোটবেলা থেকে এমন এক পরিবেশে বড় হই যেখানে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় ভুল করা মানেই ব্যর্থতা।
হ্যাঁ, ঝুঁকি নিও না, সবচেয়ে নিরাপদ পথে চলো। একদম। এই যে লস অ্যাভার্শন বা হারানোর ভয়, এটা মানুষকে নতুন কিছু চেষ্টা করতে দেয় না। মানুষ সারাক্ষণ ভাবে, যদি আমার জমানো সব টাকা ডুবে যায়, যদি আমি ব্যর্থ হই। ঠিক তাই। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য শুধু অ্যাকাউন্টিং জানলেই হবে না, আম, বরং এই নেতিবাচক মানসিকতা ও ভয়কে জয় করতে হবে। আর তার সাথে যুক্ত হয় চারপাশের মানুষের কথাবার্তা, যেটাকে বইতে বলা হয়েছে সিনিসিজম বা নিন্দুক প্রবৃত্তি। এটা তো মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ, মানে যখনই কেউ নতুন কোনো উদ্যোগ নিতে যায় বা ভিন্ন কোনো পথে হাঁটতে চায়, তখন চারপাশ থেকে শত শত মানুষ তাকে বোঝাতে আসে কেন এই আইডিয়াটা কাজ করবে না। কেন এটাতে অনেক ঝুঁকি? একদম। এই চারপাশের নেতিবাচকতা মানুষকে অনেক সময় শুরু করার আগেই থামিয়ে দেয়। একদম ঠিক বলেছেন। এই সিনিসিজম, ভয় এবং অলসতা মিলে মানুষকে পুরোপুরি প্যারালাইজ করে দেয়। বুঝতে পারছি। দ্য রিচ ইনভেন্ট মানি বা ধনীরা টাকা আবিষ্কার করে, এই কথাটার মাধ্যমে আসলে এটাই বোঝানো হয়েছে যে সম্পদ কোনো লটারির টিকিট নয় যে হঠাৎ করে পাওয়া যাবে। তাহলে সম্পদটা কি? সম্পদ হলো সেই সুযোগগুলো দেখতে পাওয়ার ক্ষমতা, যা অন্য মানুষ ভয়ে বা অজ্ঞতার কারণে এড়িয়ে যায়। যেমন ধরুন, যখন অর্থনৈতিক মন্দা আসে। হ্যাঁ, বা যখন মার্কেট ক্র্যাশ করে তখন সাধারণ মানুষ ভয় পেয়ে সব বিক্রি করে দেয়। কিন্তু আর্থিকভাবে স্বাক্ষর ব্যক্তিরা সেই ক্র্যাশের মধ্যেই সস্তায় প্রপার্টি বা শেয়ার কেনার সুযোগ খুঁজে পান। তাদের একটা আমি পারি বা ক্যান ডু মনোভাব থাকে। ঠিক। এই যে সুযোগ দেখার চোখ এবং ঝুঁকি নেওয়ার সাহস, এই মাইন্ডসেটটাই সাধারণ মানুষ থেকে তাদের আলাদা করে। তার মানে এই সব কিছুর সামারি করলে যা দাঁড়ায়, তা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু কোনো দুর্বল অর্থনীতি নয়, না, জটিল কর ব্যবস্থাও নয়। বা সরকারও নয়। সবচেয়ে বড় শত্রু হল আমাদের নিজেদের মনের ভয়, সংশয় এবং আরামদায়ক বৃত্তে বা কমফর্ট জোনে থাকার অলসতা। একদম একমত। আমরা সবাই আর্থিক পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ঝুঁকি নিতে বা নতুন কিছু শিখতে ভয় পাই। এই বইতে যেমন ছিল, পুয়ার ড্যাড বলতেন, আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না বা কিনতে পারবো না। হ্যাঁ, আর এই একটা নেতিবাচক বাক্য মস্তিষ্ককে কাজ করা বন্ধ করে দেয়। ঠিক। কিন্তু রিচ ড্যাড বলতেন, আমি কিভাবে এটা কিনতে পারি? এই ছোট প্রশ্নটি মস্তিষ্ককে সমাধানের পথ খুঁজতে বাধ্য করে। অসাধারণ একটা পার্থক্য, তাই না? আসলে এই ছোট মনস্তাত্ত্বিক পরিবর্তনটাই হচ্ছে আসল গেম চেঞ্জার, যা একজন মানুষকে ওই ইঁদুর দৌড় থেকে বের করে আনতে পারে। ঠিক তাই। মনস্তাত্ত্বিক এই শিফটটাই হলো সফলতার আসল চাবিকাঠি। আর্থিক সাক্ষরতা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন হলো একটা হাতিয়ার, কিন্তু সেই হাতিয়ার ব্যবহার করার সাহসটা আসতে হবে ভেতর থেকে। একদম। আজকের এই বিশ্লেষণ থেকে যদি আমরা মূল সূত্রগুলোকে একসাথে করি, তাহলে বিষয়টা দাঁড়ায়, শুধু বেতনের উপর নির্ভর করে থাকলে র্যাট রেস থেকে বের হওয়া সম্ভব নয়। আয়কে সম্পদে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, বুঝতে হবে কিভাবে আইনি কাঠামো বা কর্পোরেশনকে নিজের সুবিধার্থে ব্যবহার করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই জ্ঞানগুলো স্কুল কলেজে শেখানো হবে না, এটা নিজেদেরই অর্জন করতে হবে এবং প্রতিনিয়ত আপডেট করতে হবে। একদম সঠিক। এবং এই জ্ঞানগুলো শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা কোনো তাত্ত্বিক বিষয় নয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি আর্থিক সিদ্ধান্তের সাথে খুব গভীরভাবে জড়িত। হ্যাঁ, প্রতিটি পদে পদে। আমরা প্রতিদিন যে অর্থ ব্যয় করি, সেটা কি ভবিষ্যতের জন্য কোনো সম্পদ তৈরি করছে, নাকি নতুন কোনো দায়ের জন্ম দিচ্ছে? এই একটা সাধারণ হিসাবই দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। খুব সত্যি কথা। তো আলোচনার একদম শুরুতে আমরা একটা ভুল মানচিত্রের কথা বলেছিলাম, যা মানুষকে এমন একটা গন্তব্যে নিয়ে যায় যেখানে কোনো প্রশান্তি নেই। সেই মানচিত্রটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে। ঠিক। পরিবার এবং সমাজ থেকে পাওয়া নানা ধারণা এই মানচিত্রটাকে আমাদের মাথায় একদম গেঁথে দিয়েছে। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা বিষয় খুব গভীরভাবে চিন্তা করার মতো। কি সেটা? আমাদের পরিবার বা সমাজ ছোটবেলা থেকে টাকা সম্পর্কে আমাদের যেগুলোকে ধ্রুব সত্য বলে শেখায়, যেমন ধরুন টাকা সব অনর্থের মূল, বা নিরাপদ একটা চাকরি হওয়ায় জীবনের চরম সার্থকতা। হ্যাঁ, খুব পরিচিত কথা এগুলো। এই তথাকথিত সত্যগুলোই কি আসলে সেই ট্রেডমিলে বা ইঁদুর দৌড়ে আমাদের আজীবন আটকে রাখার মূল কারণ নয়? দারুণ একটা ভাবনার জায়গা এটা।
যদি আজই সেই পুরনো শিক্ষাগুলোকে আনলার্ন বা মুছে ফেলে একজন মানুষের নিজের আর্থিক স্বাধীনতার মানচিত্র নতুন করে আঁকতে হয়, তবে সেই যাত্রায় প্রথম সাহসী পদক্ষেপটি ঠিক কী হতে পারে? এটা নিয়ে আমরা সবাই একটু ভেবে দেখতে পারি।